के लिए वीआईपी अस्पताल और आम जनता के लिए ये गंदे वार्ड। যে ঘটনাকে শুরুতে ছোট করে দেখা হয়েছিল আজ সেটাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক সংকেত হয়ে উঠছে। শ্রীলঙ্কায় রাজাপাক্ষে পরিবার গেছে, বাংলাদেশের শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, আর এখন ঠিক একই ধরনের কম্পন অনুভূত হচ্ছে ভারতের নয়াদিল্লির বুকে। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা, কারণ এই ঝড়ের পেছনে কোনো বিরোধী দল নেই, কোনো বিদেশি শক্তি নেই, কোনো সামরিক হস্তক্ষেপ নেই। এবার রাজপথে নেমে এসেছে ভারতের কোটি কোটি বিক্ষুব্ধ তরুণ, যাদের একটাই পরিচয়, জেনজি প্রজন্ম। আর তাদের হাতিয়ার একটি দলের নাম, ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, তেলাপোকা জনতা দল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি রাজনৈতিক দলের নাম তেলাপোকা কেন? আর কেনই বা এই নামটাই মোদী প্রশাসনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। ভারতের শিক্ষা ব্যবস্থা এখন এক গভীর সংকটের মধ্যে। এটা গতকালের সমস্যা নয়, বছরের পর বছর ধরে এই পতন জমেছে। নিট ইউজি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা। এই একটি পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে লাখ লাখ তরুণের ভবিষ্যৎ। কিন্তু গত কয়েক বছরে এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে একের পর এক। পরিসংখ্যানটা দেখুন, 130 কোটি মানুষের দেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী মাসের পর মাস প্রস্তুতি নেয়। গ্রামের কৃষকের ছেলে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সবাই একটাই স্বপ্ন দেখে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জীবন বদলাবে। কিন্তু তারা জানে না যে তাদের পরীক্ষার প্রশ্নপত্র ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে কোটি টাকার বিনিময়ে। ধনীদের সন্তানেরা আগে থেকেই উত্তর জেনে পরীক্ষায় বসছে, আর মেধাবী গরিব ছাত্ররা তারা ছিটকে পড়ছে। এটা শুধু একটি পরীক্ষার সমস্যা নয়, এটি একটি পুরো প্রজন্মের স্বপ্ন ধ্বংসের গল্প। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। সবচেয়ে বিপজ্জনক অংশটা এখানে, প্রশ্নপত্র ফাঁসের এই সিন্ডিকেট কোনো ছোট চক্র নয়, এটি একটি সুসংগঠিত নেটওয়ার্ক, যার শেকড় প্রশাসনের গভীর পর্যন্ত বিস্তৃত বলে অভিযোগ উঠেছে। মোদী সরকার কি জানতো না? জানতো। প্রমাণ আছে যে বারবার অভিযোগ উঠেছে, বারবার রিপোর্ট জমা পড়েছে, কিন্তু কঠোর পদক্ষেপ সেটা কখনোই আসেনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠেছে বারবার, কিন্তু তিনি এখনো পদে আছেন। সরকার এই বিষয়ে কোনো দৃশ্যমান জবাবদিহিতার ব্যবস্থা করেনি। আর ঠিক এই জায়গাটাতেই ভারতের তরুণ প্রজন্মের ধৈর্যের ভাত ভেঙে গেছে। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। 2024 সালের মে মাস, ভারতের শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছিল, ভিডিও বানাচ্ছিল, সরকারের দুর্নীতির কথা বলছিল। তখনই ঘটল সেই ঘটনা যেটা পুরো সমীকরণ বদলে দিল। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, দেশের সর্বোচ্চ আইনি অভিভাবক, সুপ্রিম কোর্টে বসে এই প্রতিবাদকারী তরুণদের তেলাপোকা এবং পরজীবী বলে সম্বোধন করলেন। এই একটি শব্দ, এই একটি অপমান, এটাই হয়ে গেল টার্নিং পয়েন্ট। রাষ্ট্রের সর্বোচ্চ বিচারিক আসন থেকে যখন একটি দেশের তরুণ প্রজন্মকে তেলাপোকা বলা হয়, তখন সেটা আর শুধু একটি মন্তব্য থাকে না, সেটা হয়ে যায় একটি প্রজন্মের আত্মসম্মানের উপর সরাসরি আঘাত। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। বিচারপতির সেই মন্তব্যের ঠিক পরের দিন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট এবং তরুণ রাজনৈতিক আইকন অভিজিৎ দীপক একটি ঘোষণা দিলেন। দলের নাম ককরোচ জনতা পার্টি, সিজেপি। তাদের বার্তা ছিল রেজর শার্প, হ্যাঁ আমরা তেলাপোকা। আর তেলাপোকাদের বিশেষত্ব কি জানেন? এরা কখনো মরে না, পারমাণবিক বিস্ফোরণেও টিকে থাকে। আর এবার এই তেলাপোকারাই আপনাদের ক্ষমতার ভিত কুরে কুরে খাবে। এই একটি বার্তা ভাইরাল হতে সময় লাগেনি, মাত্র কয়েক সপ্তাহে তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার মিলিয়ন ছাড়িয়ে গেল। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, বিজেপির যে আইটি সেল বছরের পর বছর ধরে ভারতের ডিজিটাল ন্যারেটিভ নিয়ন্ত্রণ করছে, যাদের বলা হতো অপ্রতিরোধ্য, সেই আইটি সেল সিজেপির তরুণ গতির কাছে এখন রীতিমতো হতবিহ্বল। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। এতদিন পর্যন্ত সিজেপি ছিল সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবে তাদের কন্টেন্ট ভাইরাল হচ্ছিল। কিন্তু সরকার হয়তো ভেবেছিল অনলাইনে কিছু ছেলেপেলে চিৎকার করছে, এতে কি আসে যায়। কিন্তু তারপর সিজেপি ঘোষণা দিল নিট দুর্নীতি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরাসরি যন্তর মন্তরে বিশাল সমাবেশ। আর অভিজিৎ দীপক নিজে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে উড়ে আসলেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন তিনি নামলেন, সেখানে যে দৃশ্য তৈরি হলো সেটা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ছিল এক ধাক্কা। লক্ষ লক্ষ তরুণ তাকে স্বাগত জানাতে এসেছে, স্লোগানে কাঁপছে পুরো এলাকা। সেই মুহূর্তে মোদী প্রশাসন বুঝতে পেরেছিল এটা আর সোশ্যাল মিডিয়ার গেম নেই, এটা বাস্তব, এটা রাজপথে এসে গেছে।
আর তারপরেই শুরু হলো সরকারের আসল প্রতিক্রিয়া। মোদী প্রশাসনের প্রতিক্রিয়া দেখলে বোঝা যায় তারা ঠিক কতটা ভয় পেয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে মাত্র 2000 পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু স্থানীয় এবং আন্তর্জাতিক সূত্রগুলো সম্পূর্ণ ভিন্ন চিত্র দিচ্ছে। সিভিল ড্রেসে কয়েক লক্ষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর বাসভবন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবন, সবকিছুর চারপাশে নিরাপত্তার নিচ্ছিদ্র বলয় তৈরি করা হয়েছে। এমনকি এই বিক্ষোভ ঠেকাতে আদালতে জনস্বার্থে মামলাও দায়ের করা হয়েছিল, কিন্তু দিল্লি হাইকোর্ট জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি নিতে অস্বীকার করেছে। এই তথ্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মানে হলো বিচার বিভাগও এই মুহূর্তে সরকারকে সরাসরি ঢাল হিসেবে ব্যবহার করতে রাজি হচ্ছে না। আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয়, নাকি বিচার বিভাগও বুঝতে পারছে যে এই আন্দোলনের ন্যায্যতা আছে? কিন্তু প্রধানমন্ত্রী যখন ইতালি সফরে জর্জিয়া মেলোনিকে মেলোডি চকলেট উপহার দেন, প্রাইম টাইমে ঘন্টার পর ঘন্টা কভারেজ, চকলেটের স্বাদ কেমন, মেলোনির প্রতিক্রিয়া কি, এই চকলেট কোথায় পাওয়া যায়, এটা হাস্যকর হতো যদি এর পেছনে একটা গভীর কৌশল না থাকতো। কৌশলটা হলো ডাইভার্সন, জনগণের মনোযোগ আসল সমস্যা থেকে সরিয়ে অপ্রয়োজনীয় বিষয়ে নিয়ে যাওয়া। এটা ক্লাসিক অথরিটারিয়ান মিডিয়া ম্যানেজমেন্ট, কিন্তু এবার এই কৌশল কাজ করছে না, কারণ জেনজি প্রজন্ম টেলিভিশন দেখে না, তারা সোশ্যাল মিডিয়ায় আছে। তারা নিজেরাই কন্টেন্ট তৈরি করছে, আর গদি মিডিয়ার ন্যারেটিভকে তারা প্রতিদিন ভেঙে ফেলছে। তাহলে গদি মিডিয়া এখন কি করছে? নতুন ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে। ভারতের এই গদি মিডিয়া এখন একটি পরিচিত ফর্মুলা ব্যবহার করছে। দাবি করা হচ্ছে এই জেনজি আন্দোলনের পেছনে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি ইন্ধন আছে। শ্রীলঙ্কায় যখন জনগণ রাজা পাক্ষেকে হটিয়েছিল, তখনও বলা হয়েছিল আমেরিকার হাত। বাংলাদেশে যখন ছাত্ররা আন্দোলন করেছিল, তখনও বলা হয়েছিল বিদেশি ষড়যন্ত্র। এটা একটা প্যাটার্ন। যখনই কোনো সরকার জনগণের ক্ষোভ সামলাতে ব্যর্থ হয়, তখনই তারা বিদেশি শক্তির দিকে আঙুল তোলে। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে নিটের প্রশ্নপত্র কি আমেরিকা ফাঁস করেছে? বিহারের ব্রিজ কি ইউনূস ভেঙে দিয়েছেন? মণিপুরের দাঙ্গা কি সিআইএ এর পরিকল্পনা? উত্তর স্পষ্ট, না। এগুলো ভারতের অভ্যন্তরীণ সমস্যা, এগুলো মোদী প্রশাসনের ব্যর্থতা, আর এই ব্যর্থতার জবাবদিহি চাইছে ভারতের নিজের তরুণ প্রজন্ম। বিদেশি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এই বাস্তবতা ঢাকা যায় না। পরিস্থিতি এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়। তরুণরা বলছে আমরা থামবো না, সরকার বলছে আমরা মানব না। কিন্তু ইতিহাস একটাই কথা বলে, যখন কোটি মানুষের দাবি ন্যায্য হয়, তখন ক্ষমতার অহংকার কখনো টিকতে পারে না। পরবর্তী কয়েক সপ্তাহ পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি পরিস্থিতি আরো তীব্র হয়, তাহলে এর প্রভাব শুধু ভারতেই সীমাবদ্ধ থাকবে না, পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে যেতে পারে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? মোদী প্রশাসনকে এবার সত্যিই ঝুঁকিতে, নাকি এটা সাময়িক ঝড়? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। সত্যের পক্ষে থাকুন, সচেতন থাকুন।